আজকে আমি তোমাদের একটা ওষুধ পড়াই। ওষুধটা আগেই পড়ানো উচিত ছিল, যদিও তবুও মানে যে কোনো কারণে পড়ানো হয়নি, মনে নেই হয়তো। ওষুধটা হচ্ছে চায়না অফিসেন্নালিস, পুরো নাম চায়না অফিসেন্নালিস, বা এর আরেক নাম লেখা আছে সিনকোনা। ছিনকোনা অর্থাৎ ছিনকোনা গাছের নির্যাস থেকে, অর্থাৎ যা থেকে কুইনিয়ান তৈরি হয়, সেই গাছ থেকে আমাদের পাহাড়ি অঞ্চলে পাওয়া যায়। সেই সিনকোনা গাছের থেকে এই ওষুধটা তৈরি হয়, নাম হচ্ছে চায়না অফিসেন্নালিস বা সিনকোনা। হ্যানিম্যানের কিন্তু এইটা প্রথম আবিষ্কৃত ঔষধ। হ্যানিম্যান সাহেব যখন অ্যালোপ্যাথি পরিত্যাগ করে, অর্থাৎ অ্যালোপ্যাথির ব্যর্থতা যখন উনার মধ্যে উপলব্ধি হলো, তখন উনি অ্যালোপ্যাথি চিকিৎসা বিজ্ঞান পরিত্যাগ করলেন। অ্যালোপ্যাথিতেই উনি তখনকার সময় এমডি পাস ছিলেন। উনি ভাবলেন যে যদি অর্থ রোজগারই মূল উদ্দেশ্য হয়, তাহলে আমি অন্য কিছু করব, এভাবে মানুষ ঠকিয়ে আমি ট্রিটমেন্ট করবো না। উনি তখন বই অনুবাদ করে, আমি খুব সহজ সরলে বলছি, বই অনুবাদ করে উনি কিন্তু সংসার জীবন পরিচালনা করত। তো এমন সময়, সেই সময় প্রচন্ড ভাবে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব সারা পৃথিবী ব্যাপী, বহু দেশে এটা ছড়িয়ে পড়ছে। তখন অ্যালোপ্যাথদের হাতে একমাত্র কুইনিয়ান ট্যাবলেট ছাড়া আর কিছু ছিল না ম্যালেরিয়া ট্রিটমেন্টে, কুইনিয়ান। তখন উনি ওনার বন্ধুদের বলছে যে আচ্ছা, ম্যালেরিয়া দিয়ে কুইনিয়ান দিয়ে ম্যালেরিয়া ট্রিটমেন্ট হচ্ছে কেন, বা বেশ কিছু কিছু রোগী আরোগ্য হয়ে যাচ্ছে কেন? তো এক একজন এক এক রকমের, কেউ বলছে তিতো তো, কেউ বলছে অমুকটা তো, কেউ বলছে তমুকটা তো, এরকম নানান ধরনের মতবাদ দিচ্ছে। কিন্তু কেউ কিন্তু বলছে না যে এই ম্যালেরিয়ার সাথে এই কুইনিয়ানের একটা সিমিলারিটি আছে, তা কিন্তু কেউ বলছে না। তা উনি তখন তার কিছুদিন আগে থেকে উনি হিপোক্রাটিক্সের একটা বই পড়তে গিয়ে উনি লক্ষ্য করছেন ওই সিমিলিবাস কিউরেন্টার, অর্থাৎ যে ভেষজ যেমন ধরনের রোগ উৎপন্ন করতে পারে, সেই ভেষজ তেমন ধরনের রোগ আরোগ্য করতে পারে। এটাই কিন্তু ওনার মাথার মধ্যে তখন পোকা নড়ে বেড়াচ্ছে। তখন চিন্তা করলেন, আছে তাই তো, তাহলে দেখি তো ব্যাপারটা কি হয়। তখন উনি এই ছিনকোনার নির্যাস উনি সংগ্রহ করে উনি নিজেই খাওয়া শুরু করলেন। তো এই ছিনকোনার নির্যাস কতদিন ধরে খাওয়ার পর 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 দেখা যাচ্ছে ম্যালেরিয়া হলে যে লক্ষণগুলি উৎপন্ন হয়, উনার দেহেতে সেই সেই লক্ষণগুলি কিন্তু উদ্ভব হচ্ছে। বাহ, উনি ওটাই কিন্তু উনার ইউরেকা পেয়ে গেছি, অর্থাৎ এই ছিনকোনা ম্যালেরিয়ার লক্ষণ সম্পন্ন রোগ উৎপন্ন করতে পারে, তাই এই কুইনিয়ান দিলে ম্যালেরিয়া হয়। এই হচ্ছে হ্যানিম্যান সাহেবের প্রথম আবিষ্কার, চায়না। তাহলে আবিষ্কারটা কি হলো না? হলো না। এইবার কিন্তু এই চায়নার প্রুভিং শুরু হলো। এবার এক একটা মেডিসিন যে কতবার প্রুভিং হয়েছে তার কিন্তু ইয়ত্তা খুব কম পাওয়া যায়, যদিও পিউরার ম্যাথমেটিকা পড়লে এগুলি পাওয়া যায়, খেয়াল নেই আমার। চায়নার যে ব্যবহারিক ক্ষেত্রগুলি, সেই ক্ষেত্রগুলি নিয়ে আমি এবার আলোচনা করি। চায়না, দেখো, আমাদের কিন্তু ওই লক্ষণ সমষ্টি আর অনেক সময় কারণ, কেন হলো, আমরা কেস রেকর্ডে লক্ষ্য করতে পারি, জিজ্ঞাসা করি কেন হলো এটা। তো এই ধরনের অনেক কথাগুলি কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ। তা এখানে দেখা যাচ্ছে যে চায়না যে ব্যবহারিক ক্ষেত্রগুলি, ম্যালেরিয়া প্রপীড়িত অঞ্চল যেখানে থাকে, সেখানে বেশ কিছু রোগীর মধ্যে এই চায়নার লক্ষণ প্রকাশ পায়, বা ম্যালেরিয়া দ্বারা আক্রান্ত হওয়ার পরবর্তীতে, বা ম্যালেরিয়া দ্বারা আক্রান্ত হলে আমাদের অনেক সময় চায়নার লক্ষণ প্রকাশ পায়। এছাড়া যেটা সব থেকে বড় কথা, এবার ম্যালেরিয়া প্রপীড়িত অঞ্চল কিনা আমাদের এটা এটা তো বের করা খুব কষ্টকর,
বা ম্যালেরিয়া যে সবার হবে তবেই যে আমি চায়নার লক্ষণ পাবো এটাও কোনো কথা নয়। আর একটা কথা আছে কি, ভাইটাল ফ্লুইড লস। আবার ভাইটাল ফ্লুইড লস আমি বিশ্লেষণ করবো, এই ভাইটাল ফ্লুইড লস হলে যে চায়না হবে এটাও কিন্তু কোনো কথা নেই। ভাইটাল ফ্লুইড লস হওয়ার পরে কি চায়নার মতন লক্ষণ তার দেহে প্রকাশ পেল? চায়না কিন্তু কোনো গভীরক্রিয় মেডিসিন নয় বা দীর্ঘক্রিয় মেডিসিন নয় বা অ্যান্টি মাইজমেটিক মেডিসিনও নয়, তবে এর ক্রিয়াটা মোটামুটি খুব হাতে নাতে সুন্দর পাওয়া যায়। তাহলে এবার বলছিলাম ভাইটাল ফ্লুইড। ভাইটাল ফ্লুইড হচ্ছে জৈব তরল পদার্থ, দেহে থেকে জৈব তরল পদার্থ, খুব প্রয়োজনীয় জৈব তরল পদার্থ আমাদের বডি থেকে নির্গত হয়ে যাওয়ার পরে আমরা রোগাক্রান্ত। দেখা গেল ডায়রিয়া বা কলেরা হয়ে যাওয়ার পরে রোগ লক্ষণ, বা ম্যালেরিয়া হয়ে যাওয়ার পরে রোগ লক্ষণ, মা সন্তানকে দুধ দেওয়া অর্থাৎ ভাইটাল ফ্লুইড লস রোগ লক্ষণ, প্রচন্ড রক্তস্রাব হয়ে যাওয়া ভাইটাল ফ্লুইড লস রোগ লক্ষণ উৎপন্ন হয়, প্রচন্ড বীর্য ক্ষয়, প্রচন্ড সদাস্রাবের ক্ষয়, প্রচন্ড ভাবে ক্রনিক ডায়রিয়া বা যে কোনো ডায়রিয়াতে ভোগা, বমিতে ভোগা বা যে কোনো রোগাক্রান্ত ভাইটাল ফ্লুইড লস যুক্ত রোগাক্রান্ত হওয়ার পরে রোগ লক্ষণগুলি প্রকাশ পায়। এটা কিন্তু চায়নার একটা ভিন্ন ভূমি। এইবার এই দুর্বলতা এবং অসুস্থতা নানান রকমের হয়। দেখা গেল এই ধরনের ভাইটাল ফ্লুইড লস হয়ে যাওয়ার পর থেকে বা রক্তদান, দেখা গেল রক্তদান, তাহলে একটা ভাইটাল ফ্লুইড লস 200-250 ml রক্ত দিয়ে আসলাম, তারপর থেকে রক্তটা আমার বডিতে আর তৈরি হচ্ছে না। দেখো রক্ত যদি আমাদের দেহ থেকে কোনো ক্রমে ক্ষরণ হয়ে যায় বা যদি রক্ত দান করা হয় বা ভাইটাল ফ্লুইড লস হয়ে যায়, প্রাণ শক্তি তার নিজের ক্ষমতায় ওই জায়গাটা কিন্তু সপ্তাহখানিকের মধ্যেই পূরণ করে নেবে, এটাই ন্যাচারাল। কিন্তু আমার প্রাণ শক্তি যদি রোগ শক্তি দ্বারা আক্রান্ত থাকে বা দুর্বল থাকে তাহলে কিন্তু ওই জায়গাটা পূরণ করতে পারবে না। যেমন আমরা অনেক সময় থ্যালাসেমিয়ার রক্ত দিতে হয়, তার মানে তার মধ্যে থেকে ব্লাড উৎপন্ন হয় না। তাহলে এই যে ধার করা রক্ত দিয়ে 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 তাকে কদিন বাঁচিয়ে রাখা যাবে? অসম্ভব। কিন্তু আমরা যদি এমন ট্রিটমেন্ট করতে পারি যে সেই রোগীর দেহেতে রক্তকণিকা উৎপন্ন হওয়া শুরু হবে, তাহলে তো ধার করা রক্ত লাগে না। আমি দেখেছি ট্রিটমেন্ট হয়ে যায়। এই ধরনের থ্যালাসেমিয়া যদি ফার্স্ট স্টেজে পাওয়া যায় তাহলে কিন্তু সিমটমস অনুযায়ী মেডিসিন অ্যাপ্লাই করলে ওই রোগী কিন্তু 6 মাসের মধ্যেই প্রায় সুস্থ হয়ে যেতে। কিন্তু এই ফোটা তো ভালো লাগে না, বেশ হসপিটালে গিয়ে নার্সিং হোমে গিয়ে ব্লাড ঢুলবে, টাকা এত খরচ হয়েছে, বলবো রুগীকে তবেই তো লোকের সাথে গল্প করতে সুবিধা হবে, আমার বাচ্চার থ্যালাসেমিয়া হয়েছে। যাই হোক, যারা যায় না তাদের ক্ষেত্রে এটাই তাদের বড় ব্যাপার। তাহলে আমি বলছি ভাইটাল ফ্লুইড লসের পরে একটা দুর্বলতা, এই যে ক্ষয়ের কারণে দুর্বলতা থেকে নানান ধরনের অসুস্থতা এসে যায় এবং রক্তহীনতা, ব্লাডের যে অবস্থা সেটা কিন্তু কমে গেছে। আমরা যদি চোখটা টেনে ধরি, নখের মাথাটা দেখি, ওই ব্লাড টেস্টের কথা বাদ দিয়ে দাও, ও টেস্টের পরবর্তীতে আমরা যদি চোখের পাতাটা টেনে ধরি, আমরা যদি নখের মাথাটা দেখি, আমরা যদি জিহ্বাটা দেখি, আমরা যদি আঙুলের মাথাটা টিপে ধরি, তাহলে কিন্তু ওই রুগীর দেহে রক্ত কেমন আছে এটা কিন্তু আমরা ইন্সপেকশন করতে পারবো নিজের চোখে। তাহলে রক্তহীনতার সাথে সাথে কিন্তু ওই রুগীর দেহে একটা শোথ এসে যায়, রক্তহীনতা পড়বে আর তাদের ক্ষেত্রে একটা শোথ এসে যায় বা নানান ধরনের রোগগুলি এবার এসে যায়। তাহলে ভাইটাল ফ্লুইড লসের পরে তার মধ্যে একটা প্রচন্ড দুর্বলতা আছে, আর রক্তক্ষয় বা যে ধরনের ভাইটাল ফ্লুইডের কথাগুলি আমি বললাম, প্রচন্ড সর্দি শ্বাস নির্গমন, প্রচন্ড বীর্যক্ষয়,
প্রচন্ড মেনস্ট্রুয়েশন হওয়া, প্রচন্ড লিউকোরিয়া হওয়া, ডায়রিয়া বা কলেরা হওয়া, রক্তদান করা, এই ধরনের জৈবিক তরল পদার্থের অপচয় কোনো কারণে ঘটে গেছে। তার পরবর্তীতে যে রোগগুলি আছে সেখানে আমরা একবার চায়নার কথা মনে করতে পারি, দিতে পারি না, দিতে গেলে আরো লক্ষণের দরকার। সেগুলি নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব। তাহলে স্তন্যদান, রক্তস্রাব, রক্তদান, এ সমস্তগুলি ক্ষত হইতে অনেকদিন ধরে পুষ পড়া, শুক্র ক্ষয় হওয়া, আমাশয়, উদরাময় বা ম্যালেরিয়া যাওয়ার পর থেকে দুর্বলতা সহ নানান ধরনের রোগ, এগুলি কিন্তু এই যে ভিতভূমিটা, এটা কেস রেকর্ড করার সময় কিন্তু ফলো আপ করতে হবে। কতদিন ধরে ভুগছেন, কি হয়েছিল, এখন কি কষ্ট, ইত্যাদি ইত্যাদি জানলে কিন্তু আমরা তার একটা ভিত পেয়ে যাব। চায়না রোগী কিন্তু ন্যাচারালি শিক্ষাতোর, যেন মনে থাকে। আমি ফার্স্ট পার্টে এই পর্যন্তই শেষ করলাম। এবার এরপরে আমি সেকেন্ড পার্ট শুরু করবো, তাহলে একসাথে বেশি করে আলোচনা করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি পরবর্তী ভিডিওয় সেকেন্ড পার্ট বলবো।